ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত প্রায় ১,০০০, নিখোঁজ ৫০,০০০। ধীরগতিতে উদ্ধার কাজ, সরকারের বিরুদ্ধে গণক্ষোভ। লেবাননে শান্তির আবহেই মার্কিন হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে ড্রোন হামলার জেরে ইরানি ঘাঁটিতে তীব্র বিমান আক্রমণ। বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ছোট বিমান বিধ্বস্ত, হতাহত নেই, তবে ছড়িয়েছে আতঙ্ক। ২৮ জুন থেকে খুলছে ভারতের পর্যটন ভিসা, চাঙা হওয়ার আশায় কলকাতার ব্যবসা বাণিজ্য। এবং ডেনমার্কের লাউড স্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা সরকারের, ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে আইনি চ্যালেঞ্জের আশঙ্কা বিশ্লেষকদের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম মৌ। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ১,০০০-এ পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৫০,০০০-এর বেশি মানুষ। উদ্ধার কাজে ধীরগতির কারণে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো এখন ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছে ইমরুল হাসান। ভেনেজুয়েলার উত্তর উপকূলে আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লা গুয়াইরা ও রাজধানী কারাকাস। শত শত বহুতল ভবন ধসে এখন পর্যন্ত প্রায় ১,০০০ মানুষের প্রাণ গেছে। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ৩,৫০০ মানুষ। উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতির তীব্র সংকট দেখা গেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। নিখোঁজ ৫০,০০০ মানুষের খোঁজে খালি হাতে কংক্রিট সরাচ্ছেন স্থানীয়রা। আটকা পড়াদের বাঁচাতে আর্তনাদ করছেন স্বজনরা। মার্কিন সংস্থার আশঙ্কা মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়াতে পারে। সরকারি সহায়তা ধীর গতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডেলসি রদ্রিগেজের ওপর ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। ধ্বংসস্তূপ পরিদর্শনে গেলে দুইধ্বনি দেয়া হয় তাকে। এই দুর্যোগের মধ্যেই ৪.৯ মাত্রার নতুন আরেকটি ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর উপকূল। মূল ভূমিকম্পের পর এ পর্যন্ত ২ শতাধিক আফটার শকের রেকর্ড করা হয়েছে। তবে দেশের তেল উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিরাপদ রয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। বিপর্যয় সামাল দিতে যুক্তরাষ্ট্র, স্পেন ও মেক্সিকো সহ ১৭টি দেশের উদ্ধারকারী দল মাঠে নেমেছে। ওয়াশিংটন $১৫০ মিলিয়ন সহায়তার পাশাপাশি নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। ড্রোন ও প্রশিক্ষিত কুকুর দিয়ে সন্ধান অব্যাহত রেখেছে দেশটির ফায়ার সার্ভিস। দীর্ঘ অর্থনীতি সংকটে থাকা ভেনেজুয়েলার জন্য এই প্রাকৃতিক বিপর্যয়কে চরম পরীক্ষা বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। এই মানবিক সংকট এড়াতে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত সহায়তাই দেশটির একমাত্র ভরসা বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইমরুল হাসান, আরটিভি। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলার জের ধরে ইরানি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনে মার্কিন মধ্যস্থতায় যখন ইসরায়েল ও লেবানন একটি প্রাথমিক শান্তি চুক্তিতে সই করেছে, ঠিক তখনই তেহরানের সাথে ওয়াশিংটনের এই সরাসরি সংঘাত শুরু হলো। ফলে লেবানন সীমান্তে শান্তির আবহের মাঝেই পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন করে চরম উত্তপ্ত ও অস্থির হয়ে উঠেছে। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পরই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। মার্কিন যুদ্ধবিমান থেকে ইরানের উপকূলীয় রাডার স্টেশন এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র লক্ষ্য করে জোরালো হামলা চালানো হয়। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের এই হামলা ছিল দ্বিপাক্ষীয় যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো ধরনের সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেয়া হবে। তবে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তাদের দাবি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের আইনি অধিকার তেহরানের রয়েছে। ওয়াশিংটনই আগে চুক্তি ভেঙেছে এবং এর জবাবেই মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত করা হয়েছে। হরমুজ প্রণালীর এই চরম উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে এক ভিন্ন কূটনৈতিক অগ্রগতি দেখা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর ইসরায়েল ও লেবাননে একটি ১৪ দফার প্রাথমিক ফ্রেমওয়ার্ক চুক্তিতে সই করেছে।
এই চুক্তির মূল শর্ত অনুযায়ী হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানিয়েছেন, হিজবুল্লাহ অস্ত্র না ছাড়লে তাদের সামরিক দখলদারি ও অভিযান চলতেই থাকবে। এই বহুমুখী সংকটের মুখে বিশ্ব অর্থনীতি ও নাবিকদের সুরক্ষায় হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে একদিকে লেবানন সীমান্তে শান্তি ফেরানোর চেষ্টা, অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের নতুন এই সংঘাত মধ্যপ্রাচ্যকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। আজহার স্বপ্নীল, RTV। উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় সামরিক সক্ষমতা বাড়াতে বড় পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটি প্রায় 5 লাখ সেনা সদস্যকে ড্রোন যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ দেবে। একই সঙ্গে সীমান্তবর্তী ইউনিটগুলোতে হাজার হাজার ড্রোন ও ড্রোন বিধ্বংসী প্রযুক্তি মোতায়েন করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2026 সালের মধ্যেই প্রায় 11,000 ড্রোন সেনাবাহিনীতে যুক্ত করা হবে। এসব ড্রোন সব বাহিনীর সদস্যদের মধ্যে বিতরণ করা হবে, যাতে প্রতিটি সৈনিক নিয়মিত অস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করতে পারে। পাশাপাশি লেজার ও উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ ভিত্তিক ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার মানববিহীন যুদ্ধ প্রযুক্তির অগ্রগতির জবাব দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার বিকেল 109 তলার ওই বহুতল ভবনে বিমানটি আঘাত হানলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবন থেকে ধ্বংস অবশেষ নিচে পড়তে দেখা গেছে। দুর্ঘটনার পরপরই ভবন থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং পুলিশ ও ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী ছোট স্পোর্টস বিমানটি উড্ডয়নের পর নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়েছিল। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী 28 জুন থেকে এই সুবিধা কার্যকর হওয়ার কথা জানায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। এ ঘোষণায় নতুন আশার সঞ্চার হয়েছে কলকাতার ব্যবসায়ী মহলে, যাদের ব্যবসার বড় একটি অংশ নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের উপর। কলকাতা প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক বার্তার প্রভাব পড়েছে কলকাতার ব্যবসায়িক মহলে। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ঘোষণা জানানো হয়, আগামী 28 জুন থেকে আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত। অনারেবল প্রেসিডেন্টকে আমার যা ক্রেডেনশিয়াল আজকে এই ঘোষণার পরদিনই কলকাতার নিউ মার্কেট, সদর স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট সহ একাধিক এলাকায় ফিরে এসেছে আশার আলো। আবারও বাংলাদেশ থেকে পর্যটকরা আগের মতো কলকাতায় আসতে পারবেন। দীর্ঘদিন ধরে এই অপেক্ষায় ছিলেন এই এলাকার ব্যবসায়ীরা। 2024 সালের আগস্টের পর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ হয়ে যায়। এতে সবচেয়ে বড় ধাক্কা খায় এই এলাকার ব্যবসায়ীরা। সীমিত পরিসরে মেডিকেল ও ব্যবসায়িক ভিসা চালু থাকলেও পর্যটকের অভাবে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, মানি এক্সচেঞ্জ, ছোট বড় দোকান প্রায় সব ক্ষেত্রেই ব্যবসা উল্লেখযোগ্য হারে কমে যায়। এবার সে পরিস্থিতির পরিবর্তনের আশা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বাংলাদেশি পর্যটকরা শুধু ক্রেতাই নন, বছরের পর বছর ধরে এই এলাকার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ তারা। বাংলাদেশি পর্যটকদের ফিরে আসা মানে শুধু ব্যবসার গতি বাড়া নয়, বহু মানুষের জীবিকা স্বাভাবিক হওয়া। লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়াতে আসে, ভারতে আসে, চিকিৎসার জন্য আসে, ট্যুরে আসে। হোটেল মালিকরা বলছেন, বাংলাদেশ থেকে আগত পর্যটকদের উপর নির্ভর করে এই অঞ্চলের বহু হোটেলের ব্যবসা গড়ে উঠেছে। ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হলে বুকিং বাড়বে কর্মসংস্থানও। এভাবেই নিজেদের আশাবাদী হওয়ার কথা তুলে ধরলেন তারা। 1200-1500 টাকা রুম ভাড়া সেরকম হবে, খাবার যেরকম আমাদের এখানে সস্তা ছিল সেরকম সবকিছু সেম। একই প্রত্যাশা পরিবহন ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের। তারা জানান, বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি বাড়লে পুরো এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন প্রাণ ফিরে আসবে। স্থানীয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলছেন, ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আছে। দুই দেশের সাধারণ মানুষের অবাধ যাতায়াত সে সম্পর্ককে আরও দৃঢ় করে। পরিবহনের ব্যবসা এবং আশেপাশে সমস্ত হোটেল ব্যবসা আবার সেই পুনরায় মতো আবার শুরু হয়ে যাবে। অন্যদিকে কলকাতায় অবস্থান করা বাংলাদেশি পর্যটকদের
প্রতিক্রিয়াও উঠে এসেছে একই বার্তা। তারা বলছেন, চিকিৎসা, কেনাকাটা, শিক্ষা কিংবা অবকাশ বিভিন্ন প্রয়োজনে বহু বছর ধরেই বাংলাদেশের মানুষের অন্যতম প্রিয় গন্তব্য কলকাতা। ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হলে দুই দেশের মানুষের যোগাযোগ আরও সহজ হবে, যা উভয় দেশের সাধারণ মানুষের জন্য ইতিবাচক। ট্যুরিস্ট ভিসা চালু করবে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মিলটা খুব হাই, বিজনেসটা খুব ভালো হয়ে যাবে। সব মিলিয়ে ভারতীয় হাইকমিশনের ঘোষণাকে ঘিরে কলকাতার ব্যবসায়ীরা আবারও আশায় বুক বাঁধছেন। ব্যবসায়ীদের বিশ্বাস, আগামী 28 জুন থেকে যদি নিয়মিতভাবে পর্যটন ভিসা প্রদান শুরু হয়, তাহলে দীর্ঘ প্রায় 2 বছরের স্থবিরতা কাটিয়ে আবারও প্রাণ ফিরে পাবে কলকাতার এই ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্রগুলো। ইমতিয়াজ আহমেদ, RTV। কানাডার নতুন অভিবাসন নীতির কারণে দেশটিতে বসবাসরত প্রায় 29 লাখ অস্থায়ী বিদেশি নাগরিকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এদের মধ্যে রয়েছেন বিদেশি কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা। এই তালিকায় বাংলাদেশিরাও আছেন। চলতি বছরে কানাডা মাত্র 3,80,000 মানুষকে স্থায়ী বাসিন্দা মর্যাদা দেওয়ার পরিকল্পনা করেছে, কিন্তু বর্তমানে অস্থায়ী ভিসায় বসবাসকারীর সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ফলে 10 লাখেরও বেশি মানুষ ভিসার মেয়াদ শেষ হলে কানাডায় বৈধভাবে থাকার সুযোগ নাও থাকতে পারে। সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছেন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটধারীরা। বিশ্লেষকদের মতে অস্থায়ী অভিবাসীর সংখ্যা কমাতেই সরকার এই কঠোর নীতি বাস্তবায়ন করছে। ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুর এ নিহত 6 সেনা সদস্যের নাম প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দেশটির সরকার। নিহতদের মধ্যে 5 জন সেনাবাহিনীর সদস্য হলেন সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুরালী নায়েক এবং হাবিলদার সুনীল কুমার সিং। এছাড়া বিমান বাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমারও ওই অভিযানে নিহত হন। তাদের নাম নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের ত্যাগ চক্রে খোদাই করা হবে। গত বছরের মে মাসে কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। 4 দিন ধরে চলা সংঘর্ষের পর যুদ্ধবিরতি কার্যকর হয়। ইতালির রোমে একই পরিবারের 3 বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে শহরের কাসালত্তি এলাকায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা কামাল, তার স্ত্রী ও তাদের 5 বছর বয়সী কন্যা। হামলায় গুরুতর আহত হয়েছেন তাদের 18 বছর বয়সী ছেলে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা। ইতালীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, অজ্ঞাত পরিচয় এক হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীকে শনাক্তর চেষ্টা চলছে। হত্যার কারণ নিশ্চিত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ডেনমার্কে লাউড স্পিকারে আজান পুরোপুরি নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। অভিবাসন মন্ত্রী মর্টেন বোডস্কভ জানিয়েছে, এ বিষয়ে নতুন আইন করা সম্ভব কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার দাবি, ডেনমার্কের রাস্তায় হাঁটতে গিয়ে কেউ যেন মনে না করেন তিনি পাকিস্তানের ইসলামাবাদের কোনো এলাকায় আছেন। যদিও রাজধানী কোপেনহেগেন সহ কয়েকটি এলাকায় শব্দ দূষণ বিষয়ক নিয়মের কারণে লাউড স্পিকারে আজান দেওয়ার উপর আগেই বিধি নিষেধ রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ডেনমার্কে অভিবাসন নীতি আরও কঠোর করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে আজান নিষিদ্ধের যে কোনো উদ্যোগ ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ ডেনমার্কের সংবিধানে প্রকাশ্যে ধর্মীয় উপাসনার অধিকার স্বীকৃত। তবে বিশ্লেষকদের মতে আজান নিষিদ্ধের যে কোনো উদ্যোগ ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ ডেনমার্কের সংবিধানে প্রকাশ্যে ধর্মীয় উপাসনার অধিকার স্বীকৃত। বুর্কিনা ফাসোর সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। ফলে দুই দেশের সম্পর্ক আরও তীব্রভাবে খারাপ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, পারস্পরিক শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি ভঙ্গ হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সরকার ফ্রান্সের বিরুদ্ধে নব্য উপনিবেশিক আচরণ ও নিরাপত্তা সংকটে ভূমিকা রাখার অভিযোগ তোলে। 2022 সালের অভ্যুত্থানের পর থেকে বুর্কিনা ফাসো ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলোর প্রতি কঠোর অবস্থান নিয়েছে। বর্তমানে দেশটি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে, যারা একাধিক অঞ্চলে সক্রিয় রয়েছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।